আমরা আবার একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের গল্প কুয়াশা, রচনা নিহার রঞ্জন গুপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প কুয়াশা। মহিতোষের ডায়েরিটি কয়েকটি পৃষ্ঠা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তার এক বন্ধুকে যেমনটি বলেছিল তার জবানিতে। ভয়ে গা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনি হতে পারে না, হওয়া সম্ভব না। তথাপি দুই চক্ষু দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকার বা করে কি করে, এবং একেবারে ভুতুড়ে অবিশ্বাস্য বলে উড়েই বা দেয় কি করে। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনো গা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের ওপরে রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরো একটু উস্কিয়ে দিল মহি। আলোর শিখাটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আর একবারে মহি ঘরটার চারিপাশে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। ঘরের প্রতিটা বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে, না নেই কিছু, অথচ একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল, তবু সেই কম আলোতে সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে চোখে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল বই। সুন্দর কমনীয় চটি পড়া দোকানে হাতকে যেন তারই ঠিক পাশে টেবিলের ওপর রাখলো। চুরির মিষ্টি মৃদু আজে তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টি কতটা গভীর বিস্ময়ের সঙ্গে তার সামনের টেবিলে পড়ে ন্যস্ত চুরি পড়া হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের পরে ন্যস্ত হয়ে আছে, যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মই যেন বিস্ময়ীয় ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে, পাশে পশ্চাদে ঊর্ধ্বে একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য! তবে একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলে ন্যস্ত। এতক্ষণে তার মনে পড়ে বাড়িটা চমৎকার খোলামেলা দেখে, অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছি। দুখানা বাড়ির পরের বাড়িটাকে যিনি থাকেন রাধানাথ বাবু তখন বারবার করে মহিকে বলেছিল, ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু, অনেক দিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো? বাড়িটা তো দেখলাম চমৎকার। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার, সন্দেহ নেই। তবে রাধানাথ বাবু কেমন যেন ইতস্তত করতে থাকে। তবে কি মশাই? মানে বাড়িটা সম্পর্কে নানা রকমের কথা শোনা যায়। এর আগেও দু একজন এসেছেন, তবে টিকতে পারেননি এক রাতের বেশি। তাই বুঝি? অমন জায়গায় চমৎকার বাড়িটা আজ খালি পড়ে আছে। কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন? ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটা? জানি না মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে, এবং পূর্বে যে দু চারজন ভাড়াটে এসে উঠেছিল তারা এক রাত্রি বেশি থাকতে পারেনি। দেখুন রাধানাথ বাবু, গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি, কিন্তু আমার পক্ষেও মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না যা ভাড়া পাওয়া যাবে। অথচ আমারও আমার বুড়ি মার পক্ষে ওপরে নিচে চারখানা ঘরওয়ালা এই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনি। আর ভূতের ভয়ই থাক আর যাই থাক, এ সুযোগকে হারাতে আর যেই পারুক, আমি পারবো না। কিন্তু না রাধানবাবু, ভূতের ভয় আমার তেমন নেই।
তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌভাগ্যটা যদি একান্তভাবেই উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে, বুঝলেন? এমনকি বাড়ির মালিক কান্তিবাবু বা মহির বাড়ি ভাড়া নিয়ে সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেনি এবং ভাড়ার কথা বলতে বলেছেন। দেখুন আগে আপনার বাড়িটা শ্যুট করে কিনা, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। না কান্তিবাবু, সেটি ঠিক হবে না। শেষকাল হয়তো একটা অসম্ভব ভাড়া এঁকে বসবেন, যা আমার দ্বারা সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্তে থাকতে পারেন। যদি আপনার থাকা হয়ই, যা ন্যায্য ভাড়া মনে হয় তাই না হয় দেবেন। মনে থাকে যেন, থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধিশক্তি যেন কেমন গলিয়ে যাচ্ছে মহির। একটু আগে যা সে স্পষ্ট দেখেছে, কোনো মতে সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছে না কই। আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিগ্ন হলো। আধ ঘন্টা বোধ হয়নি, মই আবার দেখল চুরি পোড়া বেলে ভাত দোকান দুটি একেবারে তার ডান দিকে টেবিলের পরে ন্যস্ত হলো। এবার কিন্তু মই চোখ তুলে দেখবার চেষ্টা করলো না, এক দৃষ্টি তাকিয়ে ন্যস্ত দুটি হাতের দিকে। কি সুন্দর চাপার কোলের মতো হাতের আঙুলগুলো, বাম হাতের অনামিকায় একটি রক্ত প্রবালের অঙ্কুরি। কি সুন্দর নখাগ্র, যেন নখাগ্রগুলোতে কি চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে। অনিমেষেই তাকিয়ে থাকে মহি। কি দেখছি না মন করে, ভয় করছে না আপনার? সুমিষ্ট মেহেরি কণ্ঠে প্রশ্ন এলো। তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না। কি জবাব দেবে ভাবছে। চোখ তুলে যে দেখবে নাকি? কি দেখছে বললেন না তো? মহি চোখ তুলে তাকাতে লাগলো। না, কেউ নেই। তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক, অবিশ্বাস্য? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 3টা বাজে। মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে। আবার সে পড়বার ভান করে, কিন্তু পড়ার মন আর বসে না। দুই চক্ষুর দৃষ্টি আর অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ। দ্বিতীয়বার পূর্ববৎ হাত দুটি ন্যস্ত হলো টেবিলের উপর এবং এবারে বাম দিকে প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো এই ঘরের মধ্যে রয়েছেন? ভয় পাননি? সেই মেয়েলি কণ্ঠ। ভয়? ভয় কেন পাবো? মহি এবারে জবাব না দিয়ে পারে না। পাবেন না মানে? আচমকা এমনি দুটো হাত দেখলে সবাই তো ভয় পায়। তাছাড়া কি? আমার হাত দুটো যে আপনার ওই কণ্ঠদেশকে মৃত্যু ক্ষুধায় টিপে ধরবে না করে জানলেন? হাসছেন যে, বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গোলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। যে দেখুন দেখুন, আমার আঙ্গুলের ফাঁকানো ধারালো নখের এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। তবে কি নখাগ্রে ও রক্তের দাগ? চন্দন নয়, রক্ত চন্দন নয়। আবার মুখ তুলে তাকালো মহি এবং পূর্বত এবারেও দেখল যে ঘর শূন্য। হঠাৎ ঠিক সেই মুহূর্তে ধপধপ করে বার করে কেঁপে উঠল টেবিল ল্যাম্পটা নিভে গেল। ঘরটায় ভরে উঠল নিশ্চিত আধার। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেনও না আমাকে, কেবল আমার হাত দুটি ছাড়া। স্বামী হত্যাকারীর মুখ দেখাও যে পাপ, জানেন না এই কথা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল। কিন্তু আপনি যেই হন ভূত প্রেতজনী, জানবেন ভয় দেখিয়ে আমাকে বাড়ি থেকে সরাতে পারবেন না। মহি এবার বলে ওঠে, তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি, বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি,
সব কিছু তো আপনারা দেখতে পান, জানতে পারেন, এই কথাটা জানেন না? কে বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি? আমাদের গতিবিধি নির্দিষ্ট একটু সীমা আছে, তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না। তাহলে ও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন, সেদিক থেকে গতি আপনাদের যত্রতত্র হওয়ারই তো কথা। সেটাই হয়েছে মুশকিল। সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয়, সুখ দুঃখ ব্যথা বেদনা হিংসা ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতনই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা, হঠাৎ আবার মাহি প্রশ্ন করে, এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন বলুন তো? সকলকে যে একঘেয়ে পুরোটা হতে হবে তারই কি মানে আছে? তাই প্রতিঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। বলেন বলেন কি? হ্যাঁ, আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছে আছে। সর্বনাশ, আপনার ইচ্ছাটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি। না পাওয়াটাই তো স্বাভাবিক নয় কি? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো। এবার আমি আজকে রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব, কিন্তু সকালে উঠে পালাবেন না, না তো? পালাবো কেন? পালাবার কোনো কারণই ঘটেনি। পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্ত মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। কান্তিবাবু একটু আশ্চর্য হয়েছিলেন। পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মই বাবু? বেলা 10টা বাজেছে, এখনো উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাতে বেশ আমার যাকে বলে ভাবই জমে গেছে। বেশ বাড়িটি আপনার শুধু খোলামেলাই নয়, চমৎকার একটা রোমাঞ্চই বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে। কিন্তু পরের দিন রাতে সবা একটা পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না, কতকটা যেন হতাশার সঙ্গে মহি শয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গত রাতে সেই অদ্ভুত অভিসারিণী কথায় ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী অশক্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙুল দিকে কি যেন সাহিত্যদার গোলার দিকে ধরেছে। শ্বাসটা যেন বন্ধ হয়ে আসছে। তাড়াতাড়ি দুহাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মাই চমকে উঠল। ছুরি পড়া দুটি হাত লৌহ বেষ্টনীর তার গোলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাজার মাহাত মাহির, কিন্তু যথাযথ চেষ্টা করেও সে অধীষ্ট আততায়ী লৌহ বেষ্টনী হাত নিজেকে যেন মুক্ত করতে পারে না। সে কমে শ্বাস বন্ধ হয়ে আছে, একটু হাওয়া, একটু। হঠাৎ এক সময় সে অদৃশ্য হস্তের লৌহ বেষ্টনী গোলার ওপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটি সুমিষ্ট হাসি। কেমন লাগলো গত রাতে সেই নারী কণ্ঠ? মহির গোলা দিয়ে কোনো স্বর তখনও বের হয়নি। পুনরায় নারী কণ্ঠে প্রশ্ন করল, রোমাঞ্চটা উপভোগ করলেন কেমন? নারীর পেলক বাহুতে চিরদিন আপনার পুরুষেরা কামনার পরশে পেয়ে এসেছেন, মৃত্যুর পরশ পেলে হাতে কেমন লাগলো? মোহিতা তবে কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি বিংশ শতাব্দীর নারী আপনি, সেই আদিম প্রস্তর যুগের বন্যা নারী আপনি। বিংশ শতাব্দীর তন্নি নারীও তো সেই আদিম যুগেরই প্রবাহিকা। সেই রক্ত মাংস, সেই সব, কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটি ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী। তবু নারী, এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষরা আপনারা আপনাদের মতো পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনো বেড়াচ্ছেন না? যাকে সে কথা, গোলে আপনার হাত বুলিয়ে দেব? রক্ষে করুন, যে নমুনা আগে দেখিয়েছেন আর হাত বুলিয়ে কাজ নেই।
ঠিক এমনি এমনি ব্যথা লেগেছিল আমার, জানেন? আমাকেও সে গোলা টিপে হত্যা করেছিল। কে কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতো এক পুরুষ। কিন্তু আমি তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সেই বাড়ি করেছিল, ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়ি তার মনোমতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে। কে আমাকে বিবাহিত স্ত্রী অর্থের লালসা রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল? কে? আপনার কাহিনী তো শোনার বড় ইচ্ছে হচ্ছে। আমার কাহিনী কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশের অনেক হতভাগিনীরই জীবনে অমন ঘটনা ঘটেছে। কি শুনবেন সে পুরাতন কথা? কিন্তু তা জানা হলো, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমার পিছনে আপনি লেগেছেন কেন? সব পুলিশই সমান, গোত্র এক। তাহলে আপনি চান যে আমি এই বাড়িটি ছেড়ে চলে যাই? তা কেন যাব, থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে ইচ্ছে করছে না, সাহসও হচ্ছে না। এই না আপনার ভূতের ভয় নেই বললেন? ভূতের ভয় যেমন নেই সে তো আপনি আগেই বুঝতে পারছেন, কিন্তু আপনার মতন পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি জানেন? একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চে চোখের দেখার জন্য প্রেক্ষাগৃহ ভরেছে তো। তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী তো দুঃসাহস আপনার। এক্ষুনি যদি আপনার গলাটা টিপে ধরি। এ কি সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এইমাত্র মনে মনে একটা স্থির করেছি, কি জানেন? কি? এবার আমি ছাড়বো না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে একটা বিচিত্রীয় নাটকীয় মৃত্যুই হবে, একদিন একদিন মরতে তো হবেই। তারপর প্রসঙ্গ পাল্টে মাহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার, আলোটা জ্বালাবো? আলো জ্বালালে আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন? আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত্রি হলে তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করার দৌড় নেবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যে নিজের গলা দুহাত ধরে চিপে নিজেকে হত্যা করবার চেষ্টা করে। মা এসেছেন, তিনি বারবার ছেলেকে বলছেন এবারে ছেড়ে অন্যত কোথাও যেতে, কিন্তু মাই কোনো মতেই রাজি হয় না। দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিচ্ছু বোঝবার উপায় নেই। রাত্রি হলেই বাড়ি তার অস্থিরতা, অধীর আজ্ঞায় ঘরের দরজা জানলা বন্ধ করার জন্য প্রতীক্ষা করে, কাউকে সহ্য করতে পারে না। কখন আসবে তুমি? তুমি কোথায় গেলে? কখন? এসো এসো, কখন আসবে? এমনি করে কতদিন তুমি এখানে থাকবে? যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার যে কষ্ট সহ্য করতে পারছি তবে না। আমাকে হত্যা করো, আমি আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, তোমাকেই হত্যা আমি করব। হ্যাঁ তাই করো, আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না সে মাইকে হত্যা করতে। প্রতি রাতে প্রতিজ্ঞা পরের রাতে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন পুত্রসী মাহির হিম শীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে। তার গলায় 10 আঙুলের সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে, কিন্তু কে? তার ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা ভাগিয়েছিল।